সরকার গঠন কখনো কিন্তু হয় না। আগামীতেও দেখা যাবে এই পদ্ধতি যদি বলবৎ থাকে, তাহলে আপনারা আজকে যাই বলেন না কেন, কিন্তু কোনো এক সময় আপনাদের আওয়াজ কিন্তু সীমিত হয়ে যাবে, আপনাদের কিন্তু কার্যক্রম মানে স্থায়িত্ব হবে না। তাহলে আপনি দেখেন 30% ভোট পেয়ে আপনার 100% মানুষের যদি আমরা যদি হিসাব করি, পার্লামেন্টে দেখা গেছে 300 আসনের মধ্যে 151টা সিট পেয়েছে, কিন্তু তার ভোটের সংখ্যা হলো 30%। তাহলে 70% মানুষ কিন্তু ভোট দিয়েছে, কিন্তু তারা সরকার গঠন করতে পারলো না। তার মানে কেন? তারা ওই যে আসনের দিকে গিয়ে তারা কিন্তু দেখা গেছে তারা কিন্তু এই যে ভোটের সংখ্যা বেশি থাকলো, কিন্তু আসনের সংখ্যা গিয়ে তারা কিন্তু সরকার গঠন করতে পারলো না। সরকার গঠন করলো কে? 30% ভোট পেয়ে। তাহলে 30% ভোট যারা পেয়েছে তারাই সরকার গঠন করে এই দেশের কিন্তু মানে স্বৈরাচারী আচরণ করে যাবে। কিন্তু আপনার আমার ভোট যারা দিয়েছে, ছোট দলকে যারা ভোট দিয়েছেন, তাদের কিন্তু পক্ষে প্রতিফলন ঘটানোর মতো কোনো ব্যবস্থা নেই। তাহলে এই স্বৈরাচার কার্যক্রম যে সরকারই আসুক, তার থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেতে হবে। আজকে আপ বাংলাদেশ চট্টগ্রাম থেকে কার্যক্রম বা এনসিবিকে নতুনভাবে কার্যক্রম, আপনাদের রাজনৈতিক আইডিওলজিটা, রাজনৈতিক দর্শনটা যদি আপনারা টেন্ডার থেকে তেঁতুলিয়া পর্যন্ত দিতে যান, তাহলে ধরে নিলেন আপনারা 5% ভোট পাইলেন বা 10% ভোট পাইলেন, কিন্তু 10% ভোট দিয়ে আপনাদের সিটের সংখ্যা কিন্তু দেখা গেছে 0, কিন্তু সারা বাংলাদেশে আপনারা 10% ভোট পেয়েছেন, কিন্তু পার্লামেন্টে সিট না পেলে আপনারা কিন্তু কখনো আপনাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য যেতে পারবেন না। আপনাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য হয়তো বিএনপির সাথে যেতে হবে বা অন্যান্য দলের সাথে যেতে হবে, কিন্তু আপনাদের ওখানে অবস্থান থাকবে না। আপনাদের যখন ওখানে অবস্থান থাকবে না, আপনাদের পক্ষে কথা বলার জন্য কোনো সুযোগ থাকবে না। আরও একটি জিনিস হলো, আপনাদের এই যে একটি যে সংবিধানে যে 29 দ্বারা একটি যে আইন রয়েছে, সেটা হলো দলের বিপক্ষে কে ভোট দিতে পারবে না, সংসদের একটি আইন রয়েছে, যেটা যেই দলে যাক আপনার পক্ষে যদি কথা বলে, তাহলে তার সেটা বিএনপি হোক বা অন্য দল হোক, কিন্তু পার্লামেন্টে তার সদস্য পদ থাকবে না। তার সদস্য পদ না থাকলে সে আদর্শিক কোনো কথাবার্তা বলতে পারবে না। তাহলে আপনাদের কথা বলার জন্য প্রয়োজন হবে কি, আপনি 5% ভোট বা 10% ভোট দিয়ে আপনি শুরু করেছেন, কিন্তু সারা বাংলাদেশে আপনি 2টা সিট পেয়েছেন। আপনি যদি ভোটের সঙ্গে যদি যান, আপনি 2টা ভোট পেয়েছেন। পেয়ার নির্বাচন, পেয়ার মানে যে পেয়ার হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ। আপনাদের পক্ষে কথা বলার জন্য হয়তো দেখা গেছে আপনারা 50 লক্ষ ভোট পেয়েছেন সারা বাংলাদেশে। আপনাদের যদি 50 লক্ষ ভোট পান, দেখা গেছে আপনারা 5টা সিট পেয়েছেন। আপনারা এই 5 সিটের মধ্যে পুরো সংসদের 300 জনকে আপনারা জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। আপনারা দুর্নীতির কথা বলতে পারবেন, আপনারা স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতে পারবেন, রাষ্ট্রের কাঠামোর কথা বলতে পারবেন, আপনারা যে আদর্শ নিয়ে জুলাইয়ের আন্দোলন করেছেন তখন সে কথা বলতে পারবেন। আপনি অন্তত পক্ষে 5 জন প্রতিনিধি নিয়ে সারা বাংলাদেশে পার্লামেন্টে কথা বলতে পারবেন। আপনাদের যদি 5% ভোটও যদি আপনাদের পক্ষে থাকে, কিন্তু আপনি যদি পেয়ার নির্বাচনের বাইরে যদি যান, কিন্তু আপনারা একটা সিটও হয়তো পেলেন না, কিন্তু আপনারা পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলতে পারবেন না। আগামী 5 বছর আবারও আপনাদের রাস্তায় আন্দোলন করতে হবে। তাহলে কার বিরুদ্ধে আন্দোলন করবেন? তখন তো বড় বড় রাজনৈতিক দল দেখা গেছে তারা পার্লামেন্টের মধ্যে একত্রিত হয়ে যাবে, তাদের অনিয়ম তারা নিয়ম করে ফেলবে, কিন্তু আপনাদের কথা শোনার জন্য তখন সাধারণ মানুষ কিন্তু রাজপথে আপনারা পাবেন না। তার জন্য আপনাদের যে এখন চিন্তা চেতনা, আপনাদের যে আদর্শ, এই যে ইয়াং জেনারেশনেরা যেভাবে এগিয়ে এসেছেন, রাজপথে যেভাবে ছাত্ররা এগিয়ে এসেছেন, এই রাজপথের ছাত্ররা যদি রাজনীতি করতে যায়, এখানে অনেকে কথা বলে ছাত্ররা কি রাজনীতি করবে। আপনাদেরকে আমি বলি, বঙ্গবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত বয়স হয়েছে মাত্র 75 বছর, 55 বছর। তাহলে উনি কিন্তু 22 বছর বয়স থেকে তিনি পার্লামেন্টে বিভিন্ন কথা বলেছেন। ওনার বয়স আপনাদের চেয়ে অনেক কম, যারা এখন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছেন। তারেক জিয়া যখন নেতৃত্ব দিচ্ছেন আপনাদের বয়সের অনেক কম ছিল। আর বাংলাদেশের যে জাসদে যারা রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন 1972 সালে 31শে অক্টোবরে রাজনৈতিক দল গঠন করে ছাত্র, তারাও কিন্তু ছাত্র ছিল, তারাও কিন্তু দেশ কাঁপিয়েছে, সারা বিশ্ব কাঁপিয়েছে। আমি মনে করি বিজ্ঞ বয়স হইলে যে রাজনীতি করতে হবে কিন্তু তা সত্য নয়। এবং এই আপনাদের ইয়াং বয়সের তরুণের তারুণ্য যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনাদের রাজনৈতিক একটি আইডিওলজি, আপনাদের দর্শন কিন্তু ঘোষণা করতে হবে। আপনারা কি চাচ্ছেন? আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়েছেন, ওকে, কিন্তু পরবর্তী সরকার আসবে, সেই সরকার যে বিগত সরকারের মতন হবে না সেটা নিশ্চয়তা আপনারা কিভাবে দেবেন?
আপনাদের আদর্শ কী হবে, আপনাদের আইডিওলজি কী হবে, আপনারা কিন্তু পরিষ্কার করে ঘোষণা করতে হবে। এই দেশের দুর্নীতি চাই না, এদেশের হানাহানি চাই না, এই দেশের মধ্যে আমরা কোনো ধরনের স্বৈরাচারী কার্যক্রমের জন্য আমরা প্রতিষ্ঠিত কোনো সরকার চাই না। আমাদের প্রথম হবে ভোটের নিশ্চয়তা। ভোটের যদি নিশ্চয়তা হয়, আমি যেই দল করি না কেন, আমার দল যদি এখানে যদি অন্যায় করে, আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো। এখানে দেখেন, আপনি যখন নির্বাচনে যাবেন, আপনাকে অত্যন্ত আদর্শ হিসেবে নিয়েছেন, ভোট সেন্টারে গিয়ে বলবে এই দল তো ক্ষমতায় আসবে না, আপনার পরিবারের একজনও হতে পারে, তখন দেখা গেছে আপনাকে ইচ্ছাগতভাবে মনে প্রাণে ভালোবাসলেও কিন্তু আপনাকে ভোট দেবে না। কারণ বলবে আগামীতে তো অমুক দল নির্বাচন আসবে, আর আপনাকে আমি ভোট দিয়ে কোনো লাভ তো হবে না। দেখা গেছে আপনার পক্ষ থেকে একজন সুন্দর প্রতিনিধি, আপনার একজন দেশের আদর্শবান একজন প্রতিনিধি আপনি নির্বাচন করছেন, তাকে আগামীতে নির্বাচিত করতে পারলে দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে। কিন্তু ওইখানে আমার দেশের যে অযোগ্য ভোটাররা তখন ভোট দিতে গিয়ে বলবে এটা মার্কা কি, এটা কি বিএনপির মার্কা নাকি এটা আওয়ামী লীগের মার্কা, এবং এই দল তো এই আপ বাংলাদেশ বা এরা তো ক্ষমতা আসবে না, আমি ওই অমুককে আমি ভোটটা দিয়ে দিই। কিন্তু যাকে ভোট দেবে সে কিন্তু উপযুক্ত ব্যক্তি নয়, সেই অনুপযুক্ত ব্যক্তিকে কিন্তু ভোট দিয়ে ফেলবে। কিন্তু পেয়ার নির্বাচন যদি করেন, তখন নিশ্চিত হবে আমি যে ভোট দিচ্ছি, যার উদ্দেশ্যে দিচ্ছি, বাংলাদেশে একটা সিট যদি পাই, তাহলে আমার ভোটটা পাকাপোক্ত হবে এবং আমার ভোটটা অন্ততপক্ষে পার্লামেন্টে গিয়ে আদর্শের কথা বলতে পারবে। আমার ভোট কখনো মিস হবে না এবং আমার ভোট অপচয় হবে না। তাহলে এই চিন্তাধারা নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আর পেয়ার নির্বাচনের মধ্যে যদি একটি পার্লামেন্ট গঠন হয়, তাহলে ওখানে স্বৈরাচারী করার কোনো ক্ষমতা থাকবে না। কারণ সকল দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সকল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হবে। রাতে চিন্তা করলো ভোটের, সকালে ভোট হয়ে গেল, কিন্তু ওইভাবে হবে না। তখন কিন্তু সকল দলের প্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। একক কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, সেটা আপনাদের আপ বাংলাদেশ হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, কিন্তু আপনাকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই আমি মনে করি আপনাদের আইডিওলজি, আপনাদের দর্শন হতে হবে, যেখানে পরবর্তীতে কোনো সরকার যেন নির্বাচন থেকে মানুষকে বঞ্চিত না করে, সেটার জন্য আজকের সময় এসেছে। আমি মনে করি যদিও জামাত থেকে এই প্রপোজালটা দিয়েছে, আমি জানি না কে কীভাবে সমর্থন করে। একসময় 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর এই যে তত্ত্বাবধায়ক সরকারের সর্বপ্রথম রূপরেখা কিন্তু জামাত দিয়ে দিয়েছিল। জামাত কি দল, কি আদর্শের বিষয়ে আমার দেখার বিষয় নয়, তারা কিন্তু ন্যায্য কথা বলেছিলেন এবং আদর্শের কথা বলেছিলেন, মানুষের ভোটের অধিকারের কথা বলেছেন। আজকেও আমি মনে করি আপনাদের আপ বাংলাদেশ যদি পেয়ার নির্বাচনের জন্য আপনারা এগিয়ে যান, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি আপনাদের আদর্শ যদি প্রচার করতে পারেন, আমি মনে করি আপনারা 10টা সিটও যদি আপনাদের প্রায়োরিটি বেসিকে পান, তাহলে আপনাদের আদর্শ, আপনাদের উদ্দেশ্য, আপনাদের আন্দোলন, আপনাদের ত্যাগ কিন্তু সফল হবে। আপনাদের মূল জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের এই পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই। পৃথিবীর 3টি দেশের মধ্যে কিন্তু জার্মানি, আপনার সুইজারল্যান্ডে, আপনার নেদারল্যান্ডে এই পেয়ার নির্বাচন দিয়ে কিন্তু প্রমাণ করেছেন এই সাধারণ মানুষের ক্ষমতা এবং মালিক করেছেন পেয়ার নির্বাচনের মাধ্যমে। আমাদের বাংলাদেশে কিন্তু পেয়ার নির্বাচন আছে। এই যে নারী প্রতিনিধি যারা যাচ্ছেন পার্লামেন্টে, এটা কিন্তু পেয়ার নির্বাচনের অংশ একটি, কারণ প্রায়োরিটি বেসিকে ওখানে তারা নির্বাচিত হচ্ছেন। আমি মনে করি আমাকে যেহেতু নির্বাচনের বিষয়ে কথা বলার জন্য বলেছেন, আমি আপনাদের আজকে অন্যান্য আপনাদের রাজনৈতিক দর্শন কর্মসূচির পাশাপাশি আপনারা যদি পার্লামেন্টে যদি যাওয়ার যদি সিদ্ধান্ত দিতে পারেন, আপনারা যদি পার্লামেন্টে গিয়ে আপনাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদের ভোটার সংখ্যা যতই হোক না কেন, কিন্তু আপনারা মানে সিটের দিকে না গিয়ে আপনাদের ভোটারের সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনাদের পেয়ার নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি মনে করি আমি দীর্ঘ বছর মানে নির্বাচনের আমার গবেষণা রয়েছে। এই নির্বাচনের গবেষণা হলো আজকের যে নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি কিন্তু গণতান্ত্রিক নয়। কারণ আমার 70% মানুষ কিন্তু ভোট দেবে অন্যান্য দলকে দিয়েছে, 30% ভোট পাইয়ে যে সিট বেশি পাবে সেই সরকার গঠন করবে। সেই সরকার কিন্তু 100% জনগণের সরকার নয়, সেটা সরকার হবে 30%-এর, না হয় 40%-এর। তাহলে মেজরিটি শুড বি গ্রান্টেড আমরা বিশ্বাস করি না। তখন দেখা যাবে আসন শুড বি গ্রান্টেড। আমি আসনকে প্রাধান্য দিয়েছি, মানুষের ভোটকে নয়। আমাদের এখন প্রাধান্য দিতে হবে আমার ভোটার সংখ্যা কত পড়েছে। আমি যদি পেয়ার নির্বাচনের মধ্যে যদি 70%
ভোটার যদি নিশ্চিতভাবে ভোট দিতে পারে, তাহলে আমার যে সিটের সংখ্যা যারা বেশি পেয়েছে তারা কিন্তু এককভাবে সরকার কিন্তু গঠন করতে পারবে না। আমি মনে করি আপনাদের এই আইডিওলজি, আপনাদের এই উদ্দেশ্য, এটা যদি আপনারা সরকারি এর কাছে যদি উপস্থাপন করেন, জাতির কাছে যদি উপস্থাপন করেন, আপনারা সফল হবেন এবং আপনাদের আন্দোলন সফল হবে। আপনাদের যারা আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের আত্মাও শান্তি পাবে। হয়তো আজকে যে পরিবেশ, এই পরিবেশ এক সময় আপনাদের অনুকূলে না থাকতে পারে। আপনারা যদি সঠিক জায়গার মধ্যে পৌঁছতে না পারেন, আপনাদের এই আদর্শ আপনারা বাস্তবায়ন করতে পারবে না। আপনাদের জন্য যারা রাজপথে প্রাণ দিয়েছেন, আপনারা যদি আপনাদের সঠিক জায়গায় পৌঁছতে না পারেন, তাদের স্মৃতিও আপনারা ধরে রাখতে পারবেন না। সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই আদর্শকে বাস্তবায়নের জন্য আপনাদের সঠিক পথে যাইতে হবে। সেটা হলো নির্বাচনের মাধ্যমে আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করতে